ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, যে চিত্রটা এবারে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগানো হচ্ছে, সেটা প্রত্যেকবারই নির্বাচনের আগে ছেঁড়া হয়। কিন্তু বিষয়টা হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা তারকেশ্বরেও ঘটেছে এবং ভবানীপুরেও ঘটেছে, যে প্রার্থীর মুখে কিছু গাধা বা ছাগল খুব নিম্নমানের একটা কারোর মুখ লাগিয়ে সেখানে পোস্টার ছিঁড়ে দিয়ে একটা বিচ্ছিরিভাবে পোস্টার লাগিয়ে রীতিমতো পোস্টারে থ্রেটনিং করা হচ্ছে, জবাই করা, কেটে ফেলা। এই যে কালচার এবং ভাষা তো সন্ত্রাস, যেটা পশ্চিমবাংলায় এই 15 বছরে মারাত্মক মাত্রায় বেড়েছে, এই ভাষা সন্ত্রাস নিয়ে কী বলবে? মানে এটা কি রাজনীতি? না, রাজনীতি নয়, কিন্তু এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। এটা তো অস্বীকার করা যায় না। রাজনীতি না হলেও এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। সুতরাং ভাষা সন্ত্রাসের প্রত্যুত্তর ভাষা সন্ত্রাসী হতে হবে, এটাই আমার বিশ্বাস। একটা মারলে দুটো মারতে হবে। মানে যারা শুভেন্দু অধিকারী এবারে বলছেন যে আমরা এবারে প্রস্তুত, এবারে আর চুপ করে থাকা নয়, মানে 21-এর পোস্টপোল ভায়োলেন্স আর 26-এ রিপিট হবে না। বিজেপি 21-এ গান্ধীবাদী হয়ে বাংলায় লড়েছিল, কিন্তু এই বাংলাটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা। এই বাংলা ব্রিটিশদের সাথে সংগ্রামে কোনো অহিংসা দিয়ে নেতাজি লড়াই করেননি, সৈন্য তৈরি করে লড়াই করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, এবং তার লড়াইয়ের জন্যই কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল বলে বহু মানুষ মনে করেন। কালকে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন, উনিও বিবিসির ইন্টারভিউতে বলেছেন নেতাজির জন্যই স্বাধীনতা এসেছিল, কোনো অহিংস আন্দোলনের জন্য না। ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি একই কথা বলেছেন। আজকের বাংলায় দাঁড়িয়ে এটা একটা স্বাধীনতার যুদ্ধ। সেটা ছিল বাইরের শত্রুর থেকে স্বাধীনতা, এটা হচ্ছে ভেতরের শত্রু, যাদের সাথে বাইরের শত্রু, অনুপ্রবেশকারী শত্রুরা মিশে আছে, তাদের সাথে স্বাধীনতা। এই স্বাধীনতার লড়াইয়ে যদি মার খেয়ে মানে বিভিন্ন রকম নৈতিকতার কথা নেতারা বলে, তাতে নির্বাচন না লড়াই ভালো। মারের বদলা মার, এবং প্রতিরোধ করা প্রয়োজন, যেখানে তার মানে এই নয় আগ বাড়িয়ে কাউকে মারতে যাবে, এবং এটাই একমাত্র রাস্তা। এবং আমার বিশ্বাস এবার যেভাবে নির্বাচন কমিশন সুরক্ষা দিচ্ছেন নির্বাচনের দিন, তাতে কিন্তু মানে দুঃখ আছে যারা মাস্তান তাদের। এখানে একটা বিষয়ে যাব যে ইতিমধ্যে এখন তো কোড অফ কন্ডাক্ট চলছে, রীতিমতন তৃণমূলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছে প্রকাশ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন এখনো পর্যন্ত সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে বিজেপির তরফ থেকেও বারবার অভিযোগ জানানো হয়েছে, এবং দেখুন, ইলেকশন কমিশন যেখানটায় ফোকাস করছে বলে আমার মনে হচ্ছে, যাতে ভোটের দিন মানুষ ঠিকভাবে ভোট দিতে পারে। কিন্তু সেটাও কি নিশ্চিত করা সম্ভব? কারণ এই যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেভাবে ভোট করানো একটা হয়, বা আমরা দেখেছি নির্বাচনের আগেই 30 কোম্পানির বাহিনী, 70 কোম্পানির বাহিনী সব চলে আসে, তারা টহল দেয় বা কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটা নির্বাচনের রক্তপাতহীন নির্বাচন হয় না, সন্ত্রাস হয়, রক্ত পড়া হয়, মানুষের প্রাণ যায় এবং মানুষ ভোটটাও ঠিকমতো দিতে পারে না। এই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপির নেতারা ইতিমধ্যেই গিয়ে তারা জমা করেছে, চিঠি দিয়েছে, বারবার বলেছে। বিহারে রক্তপাত হয়েছে, কেরালায় হয়েছে, আসামে হয়েছে। যখন রক্তপাত হতো, জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশন ছিলেন না। এখন জ্ঞানেশ কুমার সেখানে বসে আছেন, এটা মনে রাখবেন, যিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর সাথেও ঔদ্ধত্য দেখাতে পারেন, দেখিয়েছেন। সুতরাং জ্ঞানেশ কুমার যেখানে মুখ্য নির্বাচন কমিশনার, নিশ্চিত তখন একটা ব্যাপারে, এবার আতঙ্কে মানুষ থাকবে না, আতঙ্কে মাস্তানরা থাকবে। আমি আপনাকে নিশ্চিত দিচ্ছি, বলে দিচ্ছি, ভোটের দিন মাস্তানরা আতঙ্কে দৌড়বে। এবার কলকাতার বুকে বা বাংলার বুকে যে কেন্দ্রীয় বাহিনী আছে, কলকাতার যা বাংলার যা পুলিশ আছে, তার থেকে বেশি এবার এরা কাশ্মীরে কাজ করে আসছে। তাদেরকে তো চেনাবে, এলাকা চেনাবে, বা তাদেরকে দেখাবে তো সেই রাজ্য পুলিশরাই। রাজ্য পুলিশের উপর তারা নির্ভর করছে না। রাজ্য পুলিশের প্রথমত বহু রদবদল হয়েছে, আপনি জানেন। বিভিন্ন থানার ওসি পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেওছেন যে আমার হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে, আমার হাত থেকে ক্ষমতা বদলে গেছে। রাজ্য পুলিশ মানে সেই রাজ্য পুলিশ নয়, এটা প্রথম কথা। কারণ প্রশাসনটা এখন চালাচ্ছে নির্বাচন কমিশন, এবং আদৌ তৃণমূল ফিরবে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন আছে। সুতরাং পুলিশ অফিসাররা আনুগত্য যদি দেখান তৃণমূলের প্রতি, তারা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় থাকবেন। সুতরাং সন্ত্রাসের বিরুদ্ধে যে কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে, এবার পরিস্থিতিটাই সম্পূর্ণভাবে আলাদা। এবার বলা হচ্ছে কোনো বুথে যদি সিসিটিভি কাজ না করে, সেই বুথের পুনর্নির্বাচন করতে হবে। বলা হচ্ছে বুথের কোনোদিন পশ্চিমবঙ্গে এরকমভাবে নির্বাচন হয়নি। বরঞ্চ এটা দেখবেন, নির্বাচনের পর
হয়তো দেখবেন তৃণমূল ভোটটাই বয়কট করে দিল হারছে বুঝি, যেভাবে 72-এ সিপিএম করেছিল, কংগ্রেস যেবার জিতেছিল সিপিএম ভোটটাই বয়কট করে দিয়েছিল যদিও ওরা। তো এটা হতে পারে। এবার আতঙ্ক তো মাস্তানদের, আপনারা আতঙ্কগত হচ্ছেন কেন? মাস্তানরা আতঙ্কে আছে, এত কেন্দ্রীয় বাহিনী ঢুকে এবং তাদের একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হচ্ছে। আমি শুনলাম যে যদি কেউ হাতে আইন তুলে নেওয়ার চেষ্টা করে, মানুষকে শাসাবার চেষ্টা করে, যা করার তারা করবে, আইন মতে যা প্রযোজ্য তারা করবে। কারোর প্রতি কোনো মানবিকতা দেখাবার দায় তাদের নেই। এই যে কেন্দ্রীয় বাহিনী করছে, আর তারা লোকাল লোক নয়, এদের ব্রাইব করেও কিছু করতে পারবে না। এবার যা পরিস্থিতি, ভয় মাস্তানদের। আমি আবার বলছি, মাস্তানদের জন্য আমার সমবেদনা রইল। একটা বিষয় তারকেশ্বরে আজকেরই একটি ঘটনা সকালের দিকেই হয়েছে, যখন প্রচারে বেরিয়েছিল তারকেশ্বরে যিনি প্রার্থী হয়েছেন সন্তু পান, সেখানে কিছু সাধু সন্ত ছিল, তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং রীতিমতো তাদের দিকে তেড়ে গিয়ে এই যে আবার সেই সাধু সন্ত বা এই ধরনের, আমরা তো দেখেইছি বিভিন্ন মঠ মন্দিরও এর আগে কিভাবে কালী মাকে মূর্তি ভেঙে দেওয়া হয়েছিল, এই ধরনের ঘটনা চলছে এবং সাধু সন্তদের উপরে আজকে হামলা করা হয়েছে। এবং এর সাথে আমি একটু অ্যাড করে দিই, আমাদের জম্মু বাজার যেখানে মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেখানে একটি ভোলানাথ আশ্রম আছে, সেখানেও নাকি দুদিন আগে তৃণমূলের কাউন্সিলর তিনি গিয়ে রীতিমতন সাধুদের ওপরে আশ্রমের ভেতরে চড়াও হয়েছে এবং সেখানে গিয়ে বলছে আপনারা ভণ্ড সাধু, এই ধর্মের আপনারা ধর্ম নিয়ে ভণ্ডামি করছেন, আপনারাই ডাকাত, চোর ডাকাত বলে আশ্রম থেকে রীতিমতো গালমন্দ করে কিছু সাধুকে বার করে দেওয়া হয়। এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি একটু আগেই বলছিলেন মানে হিন্দুদের নিয়েও কথা হয়েছে, হিন্দুরা এই পশ্চিমবাংলায় সংকটে আছে, কি বলবেন? না, প্রথম কথা, এই যে ঘটনাগুলো ঘটছে আপনারা তো দেখাচ্ছেন, বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে, এর প্রতিক্রিয়া কি হবে? ভোটের দিন যদি মানুষ ঠিকভাবে ভোট দিতে পারে, যেটা সম্ভাবনা এবার প্রবল, ভোটের হারও বাড়ার সম্ভাবনা প্রবল, এর প্রতিক্রিয়া কি হবে? ম্যাজিক অপেক্ষা করে আছে। আমি আজকে আপনাকে বলি, মিলিয়ে নেবেন 4 তারিখে। অরূপ বিশ্বাস হারতে চলেছেন এবার, সুজিত বোস এবার হারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন, 3 জন হারছেন। আমি বলে দিলাম আজকে 4 তারিখে মিলিয়ে নেবেন। এরা হারছেন কারণ এদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে। মমতার বিরুদ্ধে উস্কানির অভিযোগ আছে হিন্দুদের, সুজিত বোসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ইডি ডাকছে, তিনি হসপিটালে ভর্তি হয়ে শুয়েছিলেন কিছুদিন আগে। আর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিওনেল মেসিকে অপমান করার অভিযোগ আছে। বাংলার মানুষ এত সহজে ভুলে যাবে না, তাদের ফুটবলের বাংলার মানুষ ফুটবল ভালোবাসে। এবার সামনে বিশ্বকাপ, লিওনেল মেসিকে কলকাতার বুকে, অন্য কোনো শহরে এটা হয়নি, যেভাবে অরূপ বিশ্বাসের জন্য অপমানিত হতে হয়েছে। আঙুল কিন্তু অরূপ বিশ্বাসের দিকে উঠছে, মানে কার জন্য হয়েছে আমি জানি না, শতদ্রুর জন্য হতে পারে, কিন্তু আঙুলটা অরূপ বিশ্বাসের দিকে উঠছে। বাংলার মানুষ ক্ষমা করবে অরূপ বিশ্বাসকে মনে করছেন। আরও এরকম অনেক তৃণমূল নেতা হারছেন, মিলিয়ে নেবেন। আমি কেন নাম বললাম না, এবং যেখানে যেখানে হিন্দুরা আক্রান্ত হবে সেখানে সেখানে হিন্দু ভোট একত্রিত হবে, এটা আমি বলে দিচ্ছি। এবং এবার চিফ ইলেকশন কমিশন কিন্তু জ্ঞানেশ কুমার অতীতে ছিলেন, আবার মনে করিয়ে দিচ্ছি। আর নরেন্দ্র মোদী বলেছেন কে কোথায় প্রার্থী বলে যান, 294টা আসনে তিনিই প্রার্থী। কিন্তু এই কথা তো মুখ্যমন্ত্রীও বলছেন, 294টা আসনে আপনি নেতাদের দেখবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। একই তো, তার লড়াইটা মোদির সাথে মমতার, এটাই তো কথা। কে কোথায় প্রার্থী ভুলে যান, লড়াইটা মোদির সাথে মমতার, জিতলে মোদির জয় হবে, হারলে মমতার জয় হবে, এই তো ব্যাপার। স্পষ্ট লড়াই। এই লড়াই একটা বাংলার কুরুক্ষেত্রের মতো লড়াই। কুরুক্ষেত্র যখন হয়েছিল, কৌরবদের দিকে কত রতিময় ছিল, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, পাণ্ডবের দিকে তো একা অর্জুন, কিন্তু পাণ্ডবরাই জিতেছিল। ধর্মযুদ্ধে সবসময় ধর্মের জয় হয়। কি হবে আমরা দেখতে পাবো। 15 বছরে মুখ্যমন্ত্রী তো বলছেন যে এগিয়ে বাংলা, সত্যি কি এগিয়ে নয়? দেখুন, এগিয়ে পিছিয়ে এগুলো হচ্ছে পারসেপশনের ব্যাপার। আমি বলতে পারি এগিয়ে, উনি বললেন পেছনে। এইসব অ্যানালিসিস বেশি করতে গিয়ে বাঙালির প্যারালিসিস হয়ে গেছে। আসল কথা হচ্ছে কে জিতছে, কে হারছে। এবং যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, মমতা হারছে এবার, তৃণমূল এবার হারছে। হ্যাঁ, তারপর তারা বলতে পারে এগিয়ে বাংলা উন্নয়ন করে থাকে, তাহলে হারবে কেন? মানে মানুষ উনি বলছেন তো যে আমি স্বাস্থ্য সাথী থেকে শুরু করে ভোট চুরি করেছে, ভোটারদের নাম কেটে দিয়েছে, সেইভাবে হারেছে, বলতেই পারে না। আমি তো বলছি বারবার, এগিয়ে পিছিয়ে এইসব অ্যানালিসিস পরবর্তীকালে তৃণমূল করেই যেতে পারে, হারার পর যদি হারে তারা, তো সেটা হতেই পারে। কিন্তু আসল কথা জিতা ওই সিকান্দার, পৃথিবীর ইতিহাসে এটাই লেখা আছে। হিটলার হেরে গেছিলেন বলে হিটলার ভিলেন হয়ে গেলেন। হিটলার যদি জিততেন তিনি হয়তো মহাপুরুষ হয়ে যেতেন। আর হ্যারি ট্রুম্যান যিনি অ্যাটম বোম ফেলেছিলেন হিরোশিমা নাগাসাকিতে, সেই আমেরিকা হয়ে গেল বিশ্বশক্তি। যদি হিটলার জিততো সেটা হতো না। কারণ জো জিতা ওই সিকান্দার, বিশ্বের ইতিহাস সেটা বলছে। যে যদি মোদি যেতেন, মোদি আরও শক্তিশালী হবেন এবং সারা ভারতে তার কর্তৃত্ব আরও বাড়বে দলের ওপর, এবং হয়তো 29-এর প্রধানমন্ত্রীর মুখ আবার নরেন্দ্র মোদী হবেন।
এবং যদি মমতা যেতেন উনি একটা বিরাট উচ্চতায় নিজেকে নিয়ে যাবেন এবং তিনি হয়তো চ্যালেঞ্জার হয়ে যাবেন প্রধানমন্ত্রীর নির্বাচনে, হয়তো চ্যালেঞ্জার হয়ে যাবেন প্রধানমন্ত্রী। কিন্তু লড়াইটা মোদী মমতার লড়াই, বাকি কাউকে এর মধ্যে আনবেন না। ভবানীপুরেও মোদী লড়ছেন, তারকেশ্বরেও মোদী লড়ছেন, নন্দীগ্রামেও মোদী লড়ছেন। একটা বিষয় যাব, এই 15 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাকরি দিতে পারেননি, একটা শিল্প আসেনি রাজ্যে। মানে এটা বিরোধীরা বলছে, মানে বিরোধীদের মানে একটা তথ্য যে কোনো শিল্প আসেনি, কোনো বেকারত্বের হার বেড়েছে, শিক্ষা, বিভিন্ন সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, একাধিক প্রায় 8,000-এর ওপরে স্কুল বন্ধ, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে কিন্তু সেখানে কোনো পরিকাঠামো নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তো শিল্প আনার চেষ্টা করেছি, বিজনেস সাবমিট করি এবং সেখানে বড় শিল্প না হলেও ছোট ছোট শিল্পর কিভাবে করতে হয় তার জন্য আমরা যুব সমাজকে এগিয়ে দিয়েছি। কি বলবেন, এই যে স্বাস্থ্য, মানুষের যেটা ন্যূনতম ক্রাইটেরিয়া, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চাকরি, সেটা এই 15 বছরে কি বলবেন? আমি 2021-এর নির্বাচন, তখনও তো এই সমস্যাগুলো ছিল, তাই তৃণমূল এভাবে জিতল করে বিরোধীদের আমি প্রশ্ন করব। বিতর্ক তারা টিভি স্টুডিওয়ে বসে, এসি স্টুডিওয়ে বসে চালিয়ে যেতে পারেন। এইটা হয়নি, বাংলা পিছিয়ে, হিন্দু আক্রান্ত, শেষ কথা যেটা হারা, তারা যেতেননি কেন? এটাই প্রশ্ন। যারা গেছেননি কারণ তারা মারের বিরুদ্ধে মার দিতে পারেননি, রুখে দাঁড়াতে পারেননি, সেই জন্য তারা হেরে গেছিলেন। সুতরাং আবার বলছি, বিতর্ক চলতেই থাকবে। বিভিন্ন প্রার্থী তাদের স্ট্রেংথ আছে, উইকনেস আছে, সেইভাবেই কথাগুলো বলবেন। এভাবে যে এটা গেম চেঞ্জার হতে চলেছে এসআইআর, ইস্যুগুলো একই, 21-এ যা ছিল 26-এও তাই ইস্যু। গেম চেঞ্জার আছে, ডিফারেন্স হচ্ছে এসআইআর এই যে 90,83,000 মানুষের নাম বাদ গেছে, তৃণমূল বলছে এটা ওদের ভোটার বাদ গেছে, আর ইলেকশন কমিশন বলছে এটা হচ্ছে অযোগ্য ভোটার। অযোগ্য ভোটাররা দু ধরনের হয়, একটা জীবিত অযোগ্য ভোটার, একটা মৃত অযোগ্য ভোটার। মৃত অযোগ্য ভোটাররা ভোটের দিন আসে, ভোট দিয়ে যায়, তৃণমূল কংগ্রেসকেই দেয়। জীবিত ভোটাররা দু ধরনের হয়, একটা হচ্ছে বহিরাগত ভোটার, মানে যারা বাইরে থাকেন তাদের ভোটটা তৃণমূলে দিয়ে দেয়, আর একটা হচ্ছে কেন্দ্রে যারা থাকেন, যারা কেন্দ্রে থাকেন অযোগ্য ভোটার, যেহেতু তৃণমূলের দয়ায় তাদের নাম ওঠে, তারা তৃণমূলকেই ভোটটা দেন। তো এটা ধরার যথেষ্ট কারণ আছে, তৃণমূলের কথাটা যদি সত্যি হয় এটা তৃণমূলের ভোট, আর যদি ইলেকশন কমিশনের সত্যি হয় অযোগ্য ভোটারের ভোট, এই 90,83,000 ভোট হচ্ছে তৃণমূলের ভোট। তৃণমূল ভোট পেয়েছিল গত 2024-এ 2,77,00,000। যদি 90,83,000 ভোট কমে যায়, যেটা হচ্ছে ভোটের 12%, তৃণমূলের 46% ভোট 34%-এ নেমে আসে। আমি যদি হিসেবের ক্ষেত্রে যদি 50%, তাও তৃণমূলের ভোট হয় 40%। 40%, 46 থেকে তৃণমূল নেমে আসতে চলেছে। অন্যদিকে যদি এই ভোটারদের নাম যাদের বাদ গেছে তারা বিজেপির ভোটার না হয়, যেটা বিজেপি তৃণমূল দাবি করছে, নির্বাচন কমিশন হচ্ছে এজেন্ট বিজেপি, তারা পরিকল্পনা করে করছে, এইসব নাম টাম বাদ দিচ্ছে, তাহলে বলতে হবে বিজেপির ভোট শতাংশ বাড়ছে। বিজেপি যদি তাদের ভোটটা ধরে রাখতে পারে 2,34,00,000, যেটা 2024-এ, তাহলে বিজেপির ভোটের শতাংশ বেড়ে দাঁড়ায় 43%। অর্থাৎ সিটেস্কো কোনো শিফট হলো না, বিজেপি 43%, তৃণমূল 40%। তার সাথে অ্যাড করুন 5% ভোট এবার বাড়তে চলেছে, অর্থাৎ বিজেপির ভোট 48%-এর কাছাকাছি চলে যাবে, যেখানে তৃণমূল 40%-এর আশেপাশে বা 39% থাকবে। এরপরও আপনি বলবেন পরিবর্তন আসছে না? আমি তো হিসেব করে তাহলে ইসবার 200 পার যে স্লোগানটা উঠেছিল এবং বলেছিল, মানে ইসবার তাহলে বিজেপি 200 পার এবং সোনার বাংলার দিকে এগোচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা 200 থেকে 210টা আসন পাবে বিজেপি। হিসেব অঙ্ক তাই বলছে, আমি তো সহজ অঙ্কে আপনাকে বুঝিয়ে দিলাম। এবার নতুন ভোটার কোত্থেকে আসবে? এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আপনি মমতার কথাগুলো আমি খুব গুরুত্ব দিয়ে বিচার করি, ওনার থেকে ভালো রাজনীতি কেউ বোঝেন। উনি বলেছেন আপনার থেকে যদি কেউ 20 টাকা কেড়ে নেয় তাহলে আপনি টিউশন করে সেই টাকাটা রোজগার করার চেষ্টা করবেন। বিজেপির ভোটাররা আমাদের ভোট দেবে এবার, অর্থাৎ মমতা স্বীকার করে নিচ্ছেন এসআইআর এর ফলে তৃণমূলের ভোট কমবে, উনি আশা করছেন বিজেপির ভোটাররা তাকে ভোট দেবে। কিন্তু এই হিসেবে গোলমাল যে কোথায়, বিজেপির ভোটার হচ্ছে হিন্দু ভোটার। মমতা ভর্ণামঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের যেভাবে উস্কানি দিলেন, যেভাবে শাসানি দিলেন, উস্কানি নয়, এবং তারপর কালিকাচকে যে ঘটনা ঘটলো, তারপরে হিন্দুরা তাকে ভোট দেবে। উনি তো নিজের আত্মঘাতের পথে হাঁটছেন। হিন্দু ভোটারদের কোথায় পক্ষে বলবেন, এই সময় হিন্দু ভোটারদের পাশে থাকবেন, মমতাই হিন্দু ভোটারদের দূরে সরিয়ে দিচ্ছেন। আর তারপর তুমি কি করে? অন্যদিকে মোদীর সভায় উন্মাদনা দেখুন, মোদী একটা সেলফি মানে নিজের ছবি তুলেছেন, উনি বলছেন এত ভিড় গুজরাটের সভায় হয় না, এবার যে উন্মাদনা আপনার চোখে পড়ছে, সেই উন্মাদনা ছিল না। কেন ছিল না?
কারণ হিন্দুরা এবার মোদিকে তাদের রক্ষাকর্তা হিসেবে দিয়েছে। এটা হিন্দু ভোটারদের কাছে নির্বাচন নয়, অস্তিত্বের লড়াই। এটা নির্বাচন বলে দেখবেন না, এটা কুরুক্ষেত্রের যুদ্ধের মতো একটা অস্তিত্বের লড়াই, ধর্মগ্রাম অধর্মের লড়াই। কুরুক্ষেত্রে নর্মাল ইকুয়েশনে দেখলে মনে হতো যেন কৌরবদের হারতে পারবে না পাণ্ডবরা। একা অর্জুন অত বড় সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়বে কি করে? পাণ্ডবদের পক্ষে যোদ্ধা কোথায়? অর্জুনই জিতেছিল, কারণ অর্জুনের সহায় ছিল শ্রীকৃষ্ণ। এটাই তফাৎ করে দিয়েছিল। মোদি যে লড়াইটা লড়ছেন ধর্মযুদ্ধ, আর তার বাকিটা তার সৈনিক। আর কোনো নেতা নেই বিজেপিতে, সৈনিক সবাই, একা নেতা মোদি। তৃণমূলের একা নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আর মোদির লড়াই, এটা একটা ওই অর্জুন আর কর্ণের লড়াইয়ের মতো আমার মনে হচ্ছে। কী হবে ভবিষ্যতে